Bristol provides quality education with affordable price. হ্যালো এভরিওয়ান, আশা রাখছি তোমরা সবাই ভালো আছো। আমরা ফিজিক্সের থিওরির যে পার্টটা আছে এটা তো করে ফেলি, এটা নিয়ে আমাদের তেমন কোনো সমস্যা নেই, আমরা এটাতে ভালো করে বুঝতেও পারি। ফিজিক্সের একটা সবচেয়ে বড় সমস্যা হলো থিওরি তো আমরা করে ফেলি, কিন্তু যখন থিওরির অ্যাপ্লিকেশন করতে হয়, দ্যাট মিন্স যখন আমরা নিউমেরিক্যালস করতে যাই তখন আমরা কোন ফর্মুলা ইউজ করব সেটা বুঝতে পারি না, হয়তোবা সময় বেশি লেগে যায়, হয়তোবা এমনও হয় যে কারেক্ট ফর্মুলাটা আইডেন্টিফাই করতে আমাদের খুব সমস্যা হয়। এবার এই সবগুলো সমস্যার মোটামুটি বলতে পারো একটাই সমাধান। আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, এই সমস্যাগুলো যদি তোমাদের আসে তাহলে এটা আসাটা খুব স্বাভাবিক ব্যাপার। এবার এটা থেকে আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে, ঠিক আছে? কেন বেরোতে হবে? কারণ আমরা যে ক্লাস 12-এর পর যে আমরা বিভিন্ন এন্ট্রান্স এক্সামগুলো দেখতে পাই, সেই এক্সামগুলোতে ক্লিয়ারলি একটা প্যাটার্ন দেখা যায় যে সেখানে থিওরি বেসড কোশ্চেন নেই বললেই চলে। কয়েকটা অ্যাসারশন রিজন হয়তোবা আসতে পারে, বা কনসেপচুয়াল এক দুটো কোশ্চেন হয়তোবা আসতে পারে। মেজরিটি কোশ্চেন্স আমরা বলতে পারি যে নিউমেরিক্যাল বেসড হয়। আর নিউমেরিক্যাল যদি প্রপারলি করতে হয় তাহলে তোমাকে থিওরিটা ভালো করে বুঝতে হবে, কনসেপ্ট ক্লিয়ার থাকতে হবে, দেন রাইট ফর্মুলাটা রাইট জায়গায় ইউজ করতে হবে। এবার আমাদের সবারই এটা নিয়ে সমস্যা থাকে, এবং আমিও আমার অফলাইন ক্লাসে পড়ানোর সময় আমি খেয়াল করলাম যে স্টুডেন্টদের সবচেয়ে বেশি সমস্যা হয় কোন সময় কোন ফর্মুলাটা ইউজ করবো। বলছে স্যার আমি এখন এটা ইউজ করবো না, এখন এটা ইউজ করবো, এটা বুঝতে ওদের সমস্যা হয়। আর এই সমস্যাটাকে এনকাউন্টার করার একটা বেস্ট উপায় হলো রেগুলার প্র্যাকটিস। যদি তুমি রেগুলারলি 10টা করে নিউমেরিক্যালস প্র্যাকটিস করতে পারো, রেগুলারলি 10টা করে, কিন্তু মোটেও খামখেয়ালি ব্যাপার নয়, হিউজ নাম্বার হবে একটা বছর পর, বা ক্লাস 11 বাদে তোমাদের হিউজ নিউমেরিক্যালস প্র্যাকটিস হয়ে যাবে। যদি প্রত্যেক দিন অ্যাটলিস্ট আমরা 10টা করে নিউমেরিক্যালস ট্রাই করি বা নিউমেরিক্যালস করি, তাহলে এই প্রবলেমটা দেখবে উইদিন 2 থেকে 3 মান্থসের মধ্যে তোমাদের ফর্মুলা কোনটা ইউজ করব, কম সময়ে কি করে করব, ঠিক হচ্ছে না, মিলছে না, এই সমস্যাগুলো অনেকটা কমে আসবে। তার মানে ফিজিক্সের নিউমেরিক্যাল শেখার এবং তাড়াতাড়ি করার সবচেয়ে বেস্ট টেকনিক হচ্ছিল রেগুলার প্র্যাকটিস। আর এটা মাথায় রেখেই ক্রিস্টাল একাডেমির ইউটিউব চ্যানেলে একটা নিউ ফিজিক্সের সিরিজ শুরু হতে যাচ্ছে। আর এই সিরিজটার নাম হবে এক্সাম ক্র্যাক মাস্টার ক্লাস সিরিজ, ঠিক আছে? এটাতে রেগুলারলি আমরা যতটুকু পারা যায়, মেবি 100, মেবি 80 এমন টাইপের নিউমেরিক্যালস, বা মেবি এর চাইতে বেশিও হতে পারে, আমরা যতটুকু পারি অতটুকু নিউমেরিক্যালস আমরা প্র্যাকটিস করব। সাথে তোমাদের কিছু হোমওয়ার্ক দেওয়া হবে, যেমন একটা নিয়মের একটা অঙ্ক আমরা করলাম, আর একটা সেম রুলের তোমাকে আরেকটা অঙ্ক দিয়ে দিলাম তোমাদের বাড়ি থেকে করে বা বাড়িতে প্র্যাকটিস করার জন্য, ঠিক আছে? এই সিরিজটার মেইন এমটাই হচ্ছে এটা, যাতে তোমরা রেগুলারলি প্র্যাকটিস করো, ঠিক আছে? তাহলে আমি আশা রাখছি যে তোমরা এই সিরিজটাকে খুব ভালো করে ফলো করবে এবং রেগুলারলি প্র্যাকটিস করবে। মনে রাখবে, প্র্যাকটিসের চাইতে বড় কিছু হয় না, রেগুলার প্র্যাকটিস করতে হবে। তাহলে আর দেরি না করে চলো আমরা আমাদের এই সিরিজটার ফার্স্ট নিউমেরিক্যাল থেকে ডিসকাশন শুরু করি, ঠিক আছে? সবাই পেন পেপার নাও এবং ফার্স্ট নিউমেরিক্যালগুলোকে নোট ডাউন করো, নোট ডাউন করে প্র্যাকটিস শুরু করো, ঠিক আছে? তাহলে চলো ফার্স্ট নিউমেরিক্যাল থেকে শুরু করা যাক, ঠিক আছে? আমরা এখন আমাদের কনসেপ্ট বুস্টার সিরিজের ফার্স্ট নিউমেরিক্যাল নিয়ে ডিসকাশন শুরু করব। আচ্ছা, নিউমেরিক্যাল করার আগে আমাদের 3-4টা কথা ভালো করে খেয়াল রাখতে হবে। এবার কি কথাগুলো? ফার্স্ট কথাটা হলো আমাদের কোশ্চেনটা পরে আগে দেখতে হবে যে আমাকে কি কি ভ্যালু দিয়েছে কোশ্চেনে, দেন আমাকে দেখতে হবে যে আমায় কি বের করতে হবে। এবার থার্ড স্টেপে আমাকে দেখতে হবে যে ভ্যালুগুলো দিয়েছে আর যেটা বের করতে হবে তাদের মধ্যে কোনো রিলেশান আছে কি না। এই 3টা স্টেপ যদি আমরা ফলো করতে পারি তাহলে আমাদের নিউমেরিক্যালগুলো খুব চটপট হবে। তাহলে শুরু করি আমাদের কনসেপ্ট বুস্টার সিরিজের ফার্স্ট নিউমেরিক্যালটা দিয়ে। কি বলেছে দেখো, এ রোপ অফ লেন্থ এল। তাহলে আমরা একটা রোপ ড্র করলাম, দেখো, যার পুরো লেন্থটা বলেছে কত, এল।
যার মাস কত m ইজ হ্যাঙ্গিং ফ্রম এ রিজিড সাপোর্ট। এই দেখো এখানে একটা রিজিড সাপোর্ট আছে, এই সাপোর্ট থেকে এই l লেন্থের এবং m মাসের রোপটা ঝুলছে। আমাকে কি বের করতে হবে? টেনশন বের করতে হবে। কোথায়? ইন দ্য রোপ এট এ ডিস্টেন্স x ফ্রম দ্য রিজিড সাপোর্ট। তাহলে এট এ ডিস্টেন্স x ফ্রম দ্য রিজিড সাপোর্ট, তাহলে আমি ধরলাম যে এটা রিজিড সাপোর্ট, আর এখান থেকে এই জায়গাটা মনে করো যে x, এটা আমি ধরে নিচ্ছি যে এই জায়গাটা x। তাহলে আমাকে বের করতে হবে যে এই জায়গাতে কত টেনশন পড়বে। ঠিক আছে, তাহলে একটা সিম্পল কনসেপ্ট দেখো, রোপের এই জায়গাটাতে যতটুকু মাস আছে সেই মাস এর একটা ওয়েট থাকবে, সেই ওয়েটটা কোথায় অ্যাপ্লাই হবে? এই জায়গাতে অ্যাপ্লাই হবে। সেই ওয়েটটা রোপটাকে কোন দিকে নিতে চেষ্টা করবে? নিচের দিকে নিতে চেষ্টা করবে, যার ফলে এখানে একটা টেনশন পড়বে। দ্যাট মিন্স যদি আমাকে এই জায়গাতে টেনশনটা বের করতে হয়, তবে আমি এই যে জায়গাটা আছে সেই জায়গার কত ওয়েট সেটা বের করে দেব। তাহলে পুরো জায়গাটা কত? L, এতটুকু জায়গা কত? X, তাহলে আমার বাকি জায়গাটা কত? বাকি জায়গাটা হচ্ছিল L মাইনাস X। আমায় বের করতে হবে এখানে টেনশন, আর টেনশন কার সমান হবে? ওয়েটের সমান হবে। তাহলে আমায় এখন ওয়েট বের করতে হবে। এবার ওয়েট যদি বের করতে হয় তাহলে আমায় বের করতে হবে প্রথমবারে এই জায়গাটার মাস কত হবে, দেন তার সাথে আমাকে কত প্রোডাক্ট করতে হবে? জি প্রোডাক্ট করতে হবে। তাহলে আমি এখন বের করব যে এই জায়গাটার মাস কত হচ্ছে। তাহলে সিম্পল একটা ইউনিটারি মেথড অ্যাপ্লাই করি যে L লেন্থের রোপের মাস হচ্ছে ক্যাপিটাল M, তাহলে ইউনিট লেন্থের রোপের মাস হবে m/l। আমার কতটুকু জায়গার মাস বের করতে হবে? L মাইনাস x জায়গার মাস বের করতে হবে। দেয়ারফর L মাইনাস x পোর্শনের মাস হবে m/l ইন্টু L মাইনাস x। তাহলে এই জায়গাটার মাস বেরিয়ে গেল। এই মাসের ভ্যালুটা যখন আমরা এখানে বসিয়ে দেব, সাথে জি আছে, তাহলে এটা কি হয়ে যাবে? ওয়েট হয়ে যাবে। তাহলে বসিয়ে দাও। দেয়ারফর ওয়েট হবে m/l ইন্টু L মাইনাস x, সাথে হচ্ছে জি। এই ওয়েটটাই এই জায়গাতে একটা টেনশন দেবে। দেয়ারফর এই জায়গার টেনশনের ভ্যালুটা বেসিক্যালি কত হচ্ছে? m/l ইন্টু L মাইনাস এক্স ইন্টু জি। এবার দেখি আমরা কোন অপশানটা ম্যাচ করে। তাহলে প্রথম অপশান mg হবে না, সেকেন্ড অপশান L মাইনাস এক্স, ঠিক আছে, ডিনোমিনেটর L, ঠিক আছে, mg, তাহলে এটা হচ্ছে L বাই, তাহলে এটা হচ্ছে না, এটা হচ্ছে। দ্যাট মিন্স আমার ফার্স্ট যে নিউমেরিক্যালটা কনসেপ্ট বুস্টারের, সেটার আনসার হবে অপশন নাম্বার বি। আচ্ছা, তাহলে দেন আমরা এবার নেক্সট নিউমেরিক্যালে প্রসিড করছি। দেখো এটা হচ্ছিল আমাদের কোশ্চেন নাম্বার 2। তাহলে দেখো প্রথমবারে কোশ্চেনটা ভালো করে পড়ে কি কি ইনফরমেশন আমাদের এই কোশ্চেনে দিয়ে দিল। তাহলে পড়ে দেখি কি বলে। দেখো এ লাইট স্ট্রিং, দ্যাট মিন্স লাইট যেহেতু বলেছে তাহলে স্ট্রিংয়ের মাসকে এখানে কনসিডার করা হবে না। এ লাইট স্ট্রিং গোয়িং ওভার এ ক্ল্যাম্পড পুলি, এই যে দেখো ক্ল্যাম্প করে এখানে একটা পুলিকে আটকে দেওয়া হলো। পুলি অফ মাস স্মল এম, দ্যাট মিন্স পুলির মাসটা আমায় কনসিডার করতে হবে। মাস স্মল এম সাপোর্টস এ ব্লক, এই ব্লকটাকে সাপোর্ট করে আছে, এবং ব্লকের সাথে যে স্ট্রিংটা লেগে আছে দেখো এটা রিজিড সাপোর্টের সাথে লেগে আছে। দ্যাট মিন্স এই ব্লকটা এখানে স্টেবল থাকবে, ও নিচের দিকে যাবে না, ঠিক আছে। শোন ইন দ্য ফিগার দ্য ফোর্স অন দ্য পুলি বাই দ্য ক্ল্যাম্প। তাহলে আমায় বের করতে হবে যে পুলি ক্ল্যাম্পের উপর কত ফোর্স দিচ্ছে। তাহলে সিম্পল দেখো এম মাসের ওয়েটটা কোন দিকে কাজ করবে? ডাউনওয়ার্ড, mg। তাহলে এই ওয়েটটাকে ব্যালেন্স করার জন্য এখানে একটা টেনশন থাকতে হবে টি, আর টেনশন কন্ট্যাক্ট পয়েন্ট থেকে আউটওয়ার্ড হবে আর পেয়ার এক্সিস্ট করবে। এটা আমাদের থিওরি ক্লাসে আমরা ডিসকাস করেছিলাম। এটা হচ্ছিল টেনশন টি। তাহলে এই টেনশনটার পেয়ার হিসেবে আমরা এখানে একটা টেনশন দিতে পারি, আবার এখানে একটা টেনশন লিখতে পারি, বা এমনও বলা যায় যে স্ট্রিং যদি সেম থাকে তাহলে সেই স্ট্রিংয়ের টেনশনের ভ্যালুটাও সেম থাকবে, এমনভাবেও কনসেপ্টটাকে করা যায়। তাহলে দেখো এখানে এই এম মাসটা কী আছে? স্টেবল। তো স্টেবল আছে মানে ডাউনওয়ার্ড ফোর্স আর আপওয়ার্ড ফোর্স একজন একজনকে ব্যালেন্স আউট করে নিচ্ছে। তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন বানাতে পারি যে টি ইজ ইকুয়াল টু আমার mg হবে, ঠিক আছে। টি ইজ ইকুয়াল টু কত হচ্ছে? mg হচ্ছে। কিন্তু আমাকে বের করতে হবে, কি বের করতে হবে? দ্য ফোর্স অন দ্য পুলি বাই দ্য ক্ল্যাম্প, দ্যাট মিন্স ক্ল্যাম্প পুলির উপর কত ফোর্স দিচ্ছে। তাহলে ক্ল্যাম্প
পুলির উপর ততটাই ফোর্স দেবে যতটা ফোর্স পুলি ক্ল্যাম্পের উপর দেবে। তাহলে আমায় বের করতে হবে পুলি ক্ল্যাম্পের উপর কত ফোর্স দিচ্ছে, কারণ পুলি ক্ল্যাম্পের উপর যতটা ফোর্স দেবে ক্ল্যাম্প পুলির উপর সেম ফোর্সই দেবে। তাহলে এখন আমরা বের করি যে পুলি ক্ল্যাম্পের উপর কতটা ফোর্স দিচ্ছে। তাহলে দেখো পুলি এখানে ক্ল্যাম্পের উপর একটা ফোর্স তো টেনশন দিচ্ছে এ সাইড দিয়ে, আরেকটা ফোর্স এখানে দিচ্ছে সেটাও টেনশন। আবার পুলির ওয়েট কোন দিকে কাজ করছে, ডাউনওয়ার্ড কাজ করছে। সেই ওয়েটের জন্য পুলির কোন দিকে চলে যাওয়ার কথা, নিচে। ক্ল্যাম্প সেই পুলিটাকেও সাপোর্ট করছে কিন্তু, তার মানে পুলির উপর টোটাল ডাউনওয়ার্ড ফোর্স কত হয়ে গেল, একটা হচ্ছে টেনশন টি আর একটা হলো এমজি, আর এই সাইডের ফোর্সটা কত হলো টি। তাহলে নেট ফোর্স কত হলো, তাহলে নেট ফোর্স যদি বের করতে হয় তাহলে ভালো করে দেখো, একটা ফোর্স এমনভাবে কাজ করছে আরেকটা ফোর্স এমনভাবে কাজ করছে। ফোর্স হয় ভেক্টর কোয়ান্টিটি, আর একটা কমন পয়েন্ট থেকে দুটো ভেক্টর দুদিকে ইজেক্ট আউট হচ্ছে কিনা বলো, একটা এদিকে ফাংশন করছে আরেকটা এদিকে ফাংশন করছে, তাহলে তাদের রেজাল্টেন্ট কোন দিকে হবে, এই দিকটাতে হবে। আমরা কোন ফর্মুলা দিয়ে এটা বের করতে পারি, ভেক্টর এডিশনের প্যারালেলোগ্রাম ল দিয়ে আমরা এটা বের করতে পারি। তাহলে পুলি ক্ল্যাম্পের উপর কত ফোর্স দিচ্ছে সেটা হবে এই ডিরেকশানে, আর সেই ফোর্সের অ্যামাউন্টটা কত হবে, ফোর্সের অ্যামাউন্টটা হবে এফ নেট ইজ ইকুয়াল টু রুট ওভার অফ, তাহলে একটা ফোর্স কত ডাউনওয়ার্ড যেটা সেটা হচ্ছে টি প্লাস এম জি স্কোয়ার, কারণ আমাদের একটা ফর্মুলা ছিল এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab cos থিটা। তাহলে আরেকটা ফোর্স কত টি প্লাস দুটো ফোর্সের মাঝের অ্যাঙ্গেলটা কত দেখো, দুটো ফোর্সের মাঝের অ্যাঙ্গেলটা হচ্ছিল 90, তার মানে এখানে হয়ে যাবে 0। দ্যাট মিন্স আমার নেট ফোর্সটা হবে রুট ওভার অফ টি প্লাস এম জি হোল স্কোয়ার প্লাস টি স্কোয়ার। এবার দেখো টি এর ভ্যালু আমরা অলরেডি বের করে নিয়েছি কত, ক্যাপিটাল এম জি, তাহলে রুট ওভার অফ ক্যাপিটাল এম জি প্লাস স্মল এম জি হোল স্কোয়ার প্লাস এখানে হবে ক্যাপিটাল এম স্কোয়ার জি স্কোয়ার। দেখো এই দুটো টার্মে জি কমন আছে, তাহলে আমি জিটাকে যদি বের করি তাহলে লিখবো জি স্কোয়ার, আর এখানে হবে ক্যাপিটাল এম প্লাস স্মল এম হোল স্কোয়ার প্লাস এম স্কোয়ার জি স্কোয়ার। এখানেও ফার্স্ট টার্মটাতেও জি স্কোয়ার আছে, সেকেন্ড টার্মটাতেও জি স্কোয়ার আছে। এবার জি স্কোয়ারটাকে কমন নিয়ে নাও, তাহলে বাইরে জি বেরিয়ে যাবে আর ভেতরে থাকছে ক্যাপিটাল এম প্লাস স্মল এম হোল স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম স্কোয়ার। এটা হচ্ছিল নেট ফোর্স, যেটা পুলি কার উপর দিচ্ছে, ক্ল্যাম্পের উপর। তাহলে ক্ল্যাম্প পুলির উপর কত ফোর্স দেবে, সেম ফোর্স টাইপের, দ্যাট মিনস সেম ফোর্সটাই অ্যাপ্লাই করবে। আর যেটা হবে এফ নেট ইজ ইকুয়াল টু জি ইন্টু রুট ওভার অফ ক্যাপিটাল এম প্লাস স্মল এম হোল স্কোয়ার প্লাস ক্যাপিটাল এম স্কোয়ার। তাহলে সেই সাথে আমাদের কোশ্চেন নাম্বার 2টাও শেষ হলো। কারো কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে আমাদের জানাবে। এখন আমরা নিউমেরিক্যাল নাম্বার 3 নিয়ে ডিসকাস করতে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 2 আমরা ডিসকাস করে ফেললাম, এবার হচ্ছিল কোশ্চেন নাম্বার 3। দেখো কোশ্চেন নাম্বার 3টা কী বলেছে, এ 40 নিউটন ব্লক সাপোর্টেড বাই 2 ropes, তার মানে 40 নিউটন ব্লক, তার মানে বুঝে ফেলতে হবে এটা কিন্তু ব্লকের ওয়েট বলে দিয়েছে। এ 40 নিউটন ব্লক সাপোর্টেড বাই 2 ropes, 1 rope is horizontal and the other makes an angle 30 degree with the ceiling। তাহলে লেটস সাপোজ একটা রোপ হচ্ছে হরাইজন্টাল, যেটা বডিটার সাথে এমনভাবে কানেক্টেড, আরেকটা রোপ সিলিংয়ের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে, সিলিংয়ের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করছে, এই যে মেক্স এন অ্যাঙ্গেল 30 ডিগ্রি। তাহলে সিলিংয়ের সাথে, সরি এটা বাঁকা হয়ে গেছে, এই যে সিলিংয়ের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করলো, সিলিংয়ের সাথে 30 ডিগ্রি অ্যাঙ্গেল ফর্ম করলো উইথ দ্য সিলিং। দ্য টেনশন ইন দ্য রোপ অ্যাটাচড টু সিলিং ইজ অ্যাপ্রক্সিমেটলি, মানে এই ওয়্যারটাতে কত টেনশন পড়বে এটা আমায় বের করতে হবে, ঠিক আছে। তাহলে দ্য টেনশন ইন দ্য রোপ অ্যাটাচড টু সিলিং ইজ অ্যাপ্রক্সিমেটলি কত হবে। তাহলে বডির ওয়েট কত কাজ করছে, বডির ওয়েটটা প্রথমবারই বলে দিয়েছে, দেখো
40 নিউটন ডাউনওয়ার্ড। ঠিক আছে, তাহলে টেনশনটা কেমন করে কাজ করবে? এমনভাবে টেনশনটা কাজ করবে, কারণ এটা কন্ট্যাক্ট পয়েন্ট, আর আমরা পড়েছি যে টেনশন কন্ট্যাক্ট পয়েন্ট থেকে কোন দিকে কাজ করে? আউটওয়ার্ড। তাহলে এখানে দেখো টেনশনটা টেনজেনশিয়াল হয়ে আছে, তাহলে আমরা তাকে কম্পোনেন্টে স্প্লিট করতে পারবো। তাহলে দেখো এই সিলিংটা আর এই হরাইজন্টাল লাইনটা প্যারালাল হচ্ছে কিনা বলো, আর এটা হচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি 30 ডিগ্রি হয় তাহলে এই অ্যাঙ্গেলটা 30 ডিগ্রি হবে। এই অ্যাঙ্গেলটা কত হচ্ছে? 30 ডিগ্রি। তাহলে এদিকে কত হচ্ছে? এটাতে হচ্ছে টি cos 30, আর এদিকে কত হচ্ছে? এ জায়গাতে নয়, বেসিক্যালি হচ্ছিল এ জায়গাতে, এদিকে হচ্ছিল টি sin 30। এটা কোন দিকে ফাংশন করছে? আপওয়ার্ড ডিরেকশনে ফাংশন করছে। আচ্ছা, আর টি cos 30টা কোন দিকে করবে? এদিকে করবে। আবার এখানে আরেকটা রূপ আছে, তাহলে এটা হচ্ছে কন্ট্যাক্ট পয়েন্ট, তাহলে এখান থেকে টেনশনটা কোন দিকে হবে? এমনভাবে। তাহলে ভালো করে দেখো, বডিটা কিন্তু এই সাইডেও যাচ্ছে না, এই সাইডেও যাচ্ছে না। দ্যাট মিন্স এই যে টি cos 30 আর এখানের টি, তারা কিন্তু ব্যালেন্স আউট করে নিচ্ছে একজন একজনকে। আবার বলেছে যে বডির ওয়েট হচ্ছিল 40 নিউটন, বডি আবার নিচেও পড়ছে না। দ্যাট মিন্স এই 40 নিউটন ওয়েটকে অন্য কোনো একটা ফোর্স কম্পোনেন্ট মেবি ব্যালেন্স আউট করছে। তাহলে আপওয়ার্ড ডিরেকশন আছে কত? টি sin 30। দ্যাট মিন্স এখানে টি sin 30 যে কম্পোনেন্টটা আছে এটা বডির ওয়েটকে ব্যালেন্স আউট করে নিচ্ছে, যার ফলে বডি ডাউনওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে না। তাহলে টি sin 30 ভ্যালু আমরা জানি হাফ হবে, কত হচ্ছে? 40। তাহলে t/2 = 40, দেয়ারফর t = 40 × 2। তাহলে আনসার কত আসলো? 80 নিউটন। দ্যাট মিন্স সিলিংয়ের টেনশনটা যদি, বা সিলিংয়ের সাথে লাগানো রূপটার টেনশন যদি 80 নিউটন হয়, তবে আমার বডিটার যে ওয়েটটা হবে সেটা ব্যালেন্স থাকবে এবং বডি ডাউনওয়ার্ড ডিরেকশনে যাবে না। তাহলে এখানে কারেক্ট আনসার কোনটা হবে? কারেক্ট আনসার হচ্ছে এটা, এ নাম্বার অপশানটা হচ্ছে আমার কারেক্ট অপশান। ঠিক আছে, তাহলে এবার চলো শুরু করা যাক কোশ্চেন নাম্বার 4 নিয়ে। দেখো আমাদের কোশ্চেন নাম্বার 4টা কী বলছে, কি বললো দেখো, দ্য পেন্ডুলাম হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং অফ এ রেলওয়ে ক্যারেজ makes an angle 30 degree with the vertical when it is accelerating. The acceleration of the carriage is, তাহলে আমাকে ক্যারেজের অ্যাসিলারেশন বের করতে হবে। সিম্পল, এটা হচ্ছিল মনে করো এটা সিম্পল একটা রেলওয়ে ক্যারেজ। তাহলে ওর ছাদ থেকে একটা কি ঝুলছে? পেন্ডুলাম। দ্য পেন্ডুলাম হ্যাঙ্গিং ফ্রম দ্য সিলিং, তাহলে এখান থেকে এমনভাবে সোজা একটা পেন্ডুলাম ঝুলছে। এবার গাড়িটা যখনই সামনের দিকে রওনা হবে তাহলে পেন্ডুলামটা কোন দিকে চলে আসবে? ডেফিনেটলি পেছন দিকে চলে আসবে। তাহলে ভালো করে দেখো, গাড়ি যদি সামনের দিকে যায়, প্রথমবারে পেন্ডুলামটা ছিল এমনভাবে একদম সোজা। যখনই গাড়ি সামনের দিকে যেতে শুরু করলো, দ্যাট মিনস সামনের দিকে অ্যাসিলারেট করলো, তখন আমার যে পেন্ডুলামটা সেটা কোন দিকে চলে আসবে? ডেফিনেটলি পেছন দিকে চলে আসবে। আর এখানে একটা অ্যাঙ্গেল ফর্ম হবে, এই অ্যাঙ্গেলটা হচ্ছিল থিটা। আর এই থিটার ভ্যালু আমাকে কত দিয়েছে? ক্যারেজ মেক্স এন অ্যাঙ্গেল 30 ডিগ্রি। দ্যাট মিন্স আমাকে এই থিটার ভ্যালু তারা প্রোভাইড করলো 30 ডিগ্রি উইথ দ্য ভার্টিক্যাল হোয়েন ইট ইজ অ্যাসিলারেটিং। দ্য অ্যাসিলারেশন অফ দ্য ক্যারেজের অ্যাসিলারেশন, দ্যাট মিন্স এটা আমায় বের করতে হবে। আচ্ছা, যদি এটা বের করতে হয় তবে প্রথমে আমাকে কম্পোনেন্ট ডিভিশন করতে হবে। তাহলে এখানে সিম্পল দেখো, যখন ইকুইলিব্রিয়ামে ছিল তখন বডিটার বা ববটার ওয়েট কোন দিকে কাজ করছে? ডাউনওয়ার্ড। টেনশন কোন দিকে কাজ করছে? আপওয়ার্ড। একজন আরেকজনকে ব্যালেন্স করছে, ববটা একদম ঠিকঠাক ছিল, ইকুইলিব্রিয়ামে ছিল। আর যখনই ক্যারেজটা সামনের দিকে যেতে শুরু করলো তখন বডিটা তার জায়গা থেকে কিছুটা পেছন দিকে ডিসপ্লেস হয়ে গেল। এখন কম্পোনেন্টের প্যাটার্নটা হবে, যদি কম্পোনেন্ট ডিভিশন করি তবে প্যাটার্নটা হবে, এটা হচ্ছিল টেনশন টি, ওয়েট
ডব্লিউ ইজ ইকুয়াল টু এম জি আগের ডিরেকশনেই থাকছে। এখন দেখো টেনশনটা টেনজেনশিয়াল হয়ে গেল। তাহলে আমরা যদি কম্পোনেন্টের রিভিশন করি তাহলে এখানে আমরা দুটো কম্পোনেন্ট পাবো, ঠিক আছে, দুটো মিউচুয়ালি পারপেন্ডিকুলার কম্পোনেন্ট পাবো। তাহলে এটা আর এটা কি হচ্ছে প্যারালেল। এই যে মাঝখানে যে ডটেড লাইনটা দেখতে পাচ্ছ তোমরা, এটা হয়ে যাচ্ছে ট্রান্সভার্সাল। তাহলে এখন এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে আমার এই অ্যাঙ্গেলটা থিটা হবে। এটা সিম্পল একটা জিওমেট্রিক্যাল প্রপার্টিতে আমরা এটাকে থিটা বলছি। আর যে প্রপার্টিটা বলছি অবশ্যই আমি আশা রাখছি যে তোমরা সেই প্রপার্টিটা জানো। তাহলে এই অ্যাঙ্গেলটা যদি থিটা হয় তাহলে থিটার সাথে এই কম্পোনেন্টটাকে আমরা লিখছি টি কস থিটা, আর এ সাইডে লিখছি টি সাইন থিটা। তাহলে ভালো করে দেখো এখানে টি কস থিটা আর এমজি দুজন একজন আরেকজনকে ব্যালেন্স আউট করছে। তাহলে আমরা এখান থেকে একটা ইকুয়েশন পেয়ে গেলাম, টি কস থিটা ইজ ইকুয়াল টু এমজি। দেখো আমার ক্যারেজটা যাচ্ছে কোন দিকে? সামনের দিকে। ক্যারেজ নিজে যাচ্ছে সামনের দিকে, কিন্তু ক্যারেজের সিলিংয়ে ঝুলতে থাকা পেন্ডুলামটা কোন দিকে আসছে? পেছন দিকে। তাহলে ক্যারেজ যত অ্যাক্সিলারেশনের সামনের দিকে যাবে, ক্যারেজের সিলিং থেকে ঝুলতে থাকা পেন্ডুলামটা সেম অ্যাক্সিলারেশনে পেছন দিকে আসবে। দ্যাট মিন্স এই পেন্ডুলামের উপর পেছন দিকে একটা ফোর্স কাজ করছে যেটাকে বলা হয় এম এ, আর এটাকে জেনারেলি শিওডো ফোর্স বলা হয়, ঠিক আছে। তাহলে এখানে যদি আমরা ধরে নিই যে বডিটা এখানে স্টেবল সিচুয়েশনে আছে, তাহলে এখানে এম এ আর টি সাইন থিটা একজন আরেকজনকে ব্যালেন্স আউট করে ফেলবে। তাহলে আমরা লিখতে পারি যে টি সাইন থিটা ইজ ইকুয়াল টু এম এ। এবার আমায় বের করতে হবে অ্যাসিলারেশনটা, দ্যাট মিন্স আমায় এটা বের করতে হবে। তাহলে আমি এটাকে দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 1, এটাকে দিয়ে দিলাম ইকুয়েশন নাম্বার 2। তাহলে আমি এখন 1/2 করছি। তাহলে কত লিখতে পারি? টি সাইন থিটা ডিভাইডেড বাই টি কস থিটা ইজ ইকুয়াল টু এম এ বাই এম জি। সরি, এটাকে ক্যাপিটাল এম হবে, ক্যাপিটাল এম হবে এম এ বাই এম জি। এবার দেখো টি টি ক্যান্সেল হচ্ছে, এম এম ক্যান্সেল হচ্ছে, সাইন বাই কসকে আমরা লিখছি টেন থিটা ইজ ইকুয়াল টু স্মল এ বাই জি। এখন যদি আমরা ক্রস মাল্টিপ্লাই করি তাহলে এই লাইনটাকে আমরা লিখতে পারবো এ ইজ ইকুয়াল টু জি টেন থিটা। আর আমাকে থিটার ভ্যালু কত প্রোভাইড করলো? 30। তাহলে আমরা লিখতে পারবো এ ইজ ইকুয়াল টু জি টেন 30। তাহলে টেন 30 ভ্যালু কত হয়? 1/√3। দ্যাট মিন্স আমার হচ্ছে g/√3। তাহলে এখানে আনসার কোনটা হচ্ছে? g/√3। দ্যাট মিন্স এটা ডি নাম্বার অপশানটা আমার কারেক্ট অপশান হচ্ছে। তাহলে এটা গেল আমাদের কোশ্চেন নাম্বার 4। এবার চলো কোশ্চেন নাম্বার 5-এ কী দিয়েছে দেখি। ওকে, তাহলে আমরা এখন ডিসকাস করছি কোশ্চেন নাম্বার 5 নিয়ে, ঠিক আছে। দেখো কোশ্চেন নাম্বার 5 কী বললো? 2 bodies of masses 5 kg and 3 kg respectively are connected to 2 ends of a light string passing over horizontal frictionless pulley. The tension in the string is. তাহলে এটা একদমই সিম্পল কোশ্চেন। আমরা একটা পড়েছিলাম, থিওরেম পড়েছিলাম আমাদের নিউটনস লজ অফ মোশনের সিরিজে। সেখানে একটা লেকচার আমাদের ছিল অ্যাটুড মেশিনের উপর। এটা সিম্পল অ্যাটুড মেশিনের উপর বেস করে নিউমেরিক্যালটা দিয়েছে। কি বলেছে দেখো, 2 bodies of masses, একটার মাস হচ্ছে 5 কেজি আর একটার মাস হচ্ছে 3 কেজি, রেসপেক্টিভলি আর কানেক্টেড টু 2 ends of a light string passing over horizontal frictionless pulley। তাহলে এই হচ্ছিল ফ্রিকশনলেস পুলি। এক সাইডে আমার 5 কেজি মাছটাকে লাগানো আছে, আরেকটা সাইডে 3 কেজি মাছটাকে লাগানো আছে। তাহলে ডেফিনেটলি তোমরা দেখতে পাচ্ছ যে 5 কেজি মাছটা যে সাইডে আছে সেই সাইডটা এটা সার্টেন অ্যাসিলারেশনের নিচের দিকে যাবে, সেই অ্যাসিলারেশনে 3 কেজি মাছটা উপরের দিকে উঠবে। এবার আমাকে বের করতে হবে টেনশন। টেনশন যদি বের করতে হয় আগে বের করতে হবে কত অ্যাসিলারেশনে এম কেজি মাছটা নিচে যাচ্ছে বা 3 কেজি মাছটা উপরে উঠছে। তাহলে এই অ্যাসিলারেশন বের করার একদম ইনবিল্ড আমাদের একটা ফর্মুলা আছে। সেই ফর্মুলাটা হচ্ছে হলো এ ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এম মাইনাস স্মল এম বাই ক্যাপিটাল এম প্লাস স্মল এম ইন্টু জি।
যদি এই ফর্মুলাটা বুঝতে অসুবিধা হয় তাহলে আমি আমার থিওরিজ যে সিরিজটা ছিল সেই সিরিজে আমি ডিটেইলডে এই ফর্মুলাটা বুঝিয়েছি, তাহলে একবার গিয়ে সেখান থেকে দেখে নেবে, দেখবে কোনো সমস্যা হবে না। তাহলে এখন নিউমেরিক্যালটা সলভ করার জন্য আমরা এই ফর্মুলাটাকে ইউজ করব। তাহলে ক্যাপিটাল এম মানে হচ্ছে বড় মাসটা, তাহলে সিম্পল, স্মল এম মানে হচ্ছে ছোটো মাসটা, তাহলে উপরে হয়ে যাচ্ছে 2, কারণ 5 - 3 করলে 2 চলে আসবে, আর নিচে হবে 5 + 3, দ্যাট মিনস হয়ে গেল 8, আর সাথে আমরা লিখে ফেলবো 10। তাহলে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে হয়ে যাচ্ছে হচ্ছিল 4, 2 দিয়ে কাটাকাটি করলে 2, 5, দ্যাট মিনস 5/2 মিটার/সেকেন্ড স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখন আমায় বের করতে হবে টেনশন। যদি টেনশন বের করতে হয় তাহলে আমরা যে কোনো একটা বডির ইকুয়েশন বানিয়ে ফেলতে পারি, ইকুয়েশন অফ মোশন। তাহলে 5 কেজি মাসটা ওয়েট কত হচ্ছে 5 × 10, দ্যাট মিনস 50 নিউটন। 50 নিউটন ওয়েটের জন্য 5 কেজি মাসটা কোন দিকে যাবে? নিচের দিকে, তো ডেফিনেটলি এখানে একটা টান পড়বে টেনশন। তাহলে যেহেতু 5 কেজি মাসটা নিচে যাচ্ছে তাহলে 50 নিউটনটাকে আমরা বড় ফোর্স ধরবো, এটাকে ছোটো ফোর্স ধরবো। তো আমরা একটা ফর্মুলা পড়েছিলাম যে বড় ফোর্স মাইনাস ছোটো ফোর্স ইজ ইকুয়াল টু নেট ফোর্স হয়। তাহলে বড় ফোর্সটা কত 50, ছোটো ফোর্সটা কত টেনশন ইজ ইকুয়াল টু হবে নেট ফোর্স। নেট ফোর্স বের করার ফর্মুলা কি MA। তাহলে মাস কোন মাসটা নিয়ে আমরা ডিসকাস করছি? 5 কেজি মাসটা নিয়ে, সাথে এর ভ্যালুটা বসিয়ে দেবো একটু পর। তাহলে কত হচ্ছে -T ইজ ইকুয়াল টু হবে 5 × 5/2, এর ভ্যালুটা বসিয়ে দিয়েছে আর কি, মাইনাস হচ্ছে 50। তাহলে কত হচ্ছে -T, আর এখানে হচ্ছে 25/2 - 50, দ্যাট মিন্স হচ্ছে 12.5 - 50 - T ইজ ইকুয়াল টু হচ্ছে 12.5 মাইনাস করলে কত হচ্ছে তাহলে আমার অলমোস্ট এই অ্যান্সারটা আসবে, কারণ 60 নিউটন তো হচ্ছে না, 73.50 নিউটনও হচ্ছে না, 18 নিউটনও হচ্ছে না, তার মানে আমার এটাই অ্যান্সার হচ্ছে। ঠিক আছে, তাহলে মাইনাস করেও নিতে পারো, করে দেখবে যে সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট বা সবচেয়ে যদি কাছে আসে তাহলে এই অপশানটাই আসবে। ঠিক আছে, তাহলে আমি আর করছি না, তাহলে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে অপশানগুলো থেকে যে এই অপশানটা হচ্ছে, দ্যাট মিন্স বি নাম্বার অপশানটা হচ্ছে আমার নিউমেরিক্যাল 5-এর কারেক্ট অপশান। ঠিক আছে, চলো তাহলে এবার নিউমেরিক্যাল 6 নিয়ে ডিসকাস করি। এই সিরিজটাতে আমরা প্রত্যেকটা চ্যাপ্টারের উপরেই অনেকগুলো কোশ্চেন্স নিয়ে এমন ডিসকাস করব, এবং সাফিসিয়েন্ট কোশ্চেন্স নিয়েই ডিসকাস করব। প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন পেপারসগুলোও সলভ করব, যেই মেইনসে নিটের কেমন কোশ্চেন আসলো সেগুলো দেখব, সলভ করব, যাতে তোমাদের বেসিক বিল্ড আপে হেল্প হয়। আমার এই সিরিজটার মেইন এইম যেটা, সেটা হচ্ছে হলো যাতে তোমরা প্রত্যেক দিন ফিজিক্সের অ্যাটলিস্ট 10টা করে নিউমেরিক্যালস, দ্যাট মিনস 10 নিউমেরিক্যালস যাতে অ্যাটলিস্ট তোমরা ঘরের মধ্যে ট্রাই করো। কারণ হঠাৎ করে তুমি যে কোনো একদিন নিয়ে বসলে আর চট করে তোমার নিউমেরিক্যালসগুলো হবে না। নিউমেরিক্যালস একটা কন্টিনিউয়াস প্রসেস, নিউমেরিক্যালস করার টেকনিকটা তোমাকে করে 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 শিখতে হবে, প্র্যাকটিস করতে হবে। ফিজিক্সের নিউমেরিক্যালসকে যদি চটপট সলভ করতে হয় তাহলে প্রবলেমগুলোকে ফেস করতে হবে। সো সবাই আমার সাথে সাথে বাড়িতে কনসেপ্ট বুস্টার্সের নিউমেরিক্যালসগুলো প্র্যাকটিস করবে, যাতে চটপট অঙ্কগুলো দেখেই বলতে পারো যে আমাকে এটা করতে হবে। না হলে খুঁজতে খুঁজতে পরীক্ষাতে সময় থাকবে না, সাফিসিয়েন্ট সময় থাকবে না যে তুমি ফর্মুলা খুঁজে চিন্তা করে তুমি আনসার করবে। তাহলে সেজন্য বলছি প্র্যাকটিস প্রত্যেক দিন করতে হবে, অ্যাটলিস্ট 10টা করে। তুমি বলতেও পারবে না বছর শেষে তোমার কতগুলো অঙ্ক প্র্যাকটিস করা হবে, কত টাইপসের কনসেপ্ট তুমি শিখতে পারবে। ঠিক আছে, তাহলে প্রত্যেক দিন কিছু না কিছু করে অবশ্যই ট্রাই করবে। তাহলে চলো আমরা এখন কোশ্চেন নাম্বার 6 নিয়ে ডিসকাস করি। ঠিক আছে, দেখো কোশ্চেন নাম্বার 6-এ কী বললো, দ্য অ্যাসিলারেশন অফ দ্য 2 kg ব্লক ইফ দ্য ফ্রি এন্ড of string is pulled with a force 20 নিউটন as shown is। দেখো আমরা এই যে ফ্রি এন্ডটা তোমরা দেখতে পাচ্ছ, সেই ফ্রি এন্ডটাতে আমরা কত ফোর্স দিয়ে ওকে পুল করছি? 20 নিউটন ফোর্স দিয়ে পুল করছি। দ্যাট মিন্স আমরা এই ফ্রি এন্ডে কত টেনশন দিচ্ছি? বলতে পারো অ্যাপ্লাইড ফোর্সের সমান টেনশন দিচ্ছি। তাহলে এখন এত দরকার নেই, তুমি জাস্ট এখন মনে করো যে তুমি কত টেনশন দিচ্ছ, টি টেনশন দিচ্ছ। তাহলে স্বাভাবিকভাবে এটা একটা পেয়ার থাকবে। এবার এই স্ট্রিংটা এখানে গিয়ে লাগলো, তাহলে এখানে একটা টেনশন থাকবে। সেম স্ট্রিংটা এখানে গিয়ে লাগলো, তাহলে এখানে আরেকটা টেনশন থাকবে। এখানে একটা টেনশন হবে, এখানে আরেকটা টেনশন হবে। তাহলে দেখো আমাকে ডিসকাস কী করতে হবে বা আমাকে কী বের করতে হবে বলেছে ওরা, দ্য অ্যাসিলারেশন অফ 2 kg ব্লক। দ্যাট মিন্স আমার এই ব্লকটা নিয়ে হচ্ছে কাজ।
তাহলে আমি এই ব্লকটার সাথে অ্যাসোসিয়েটেড পুলিটা নিয়েই শুধু ডিসকাস করব, ঠিক আছে। তাহলে এই পুলিটার উপর কত টোটাল টেনশন অ্যাপ্লাই হচ্ছে, দেখো দুটো স্ট্রিং মিলে 2টি আপওয়ার্ড টেনশন অ্যাপ্লাই হচ্ছে, ঠিক আছে। তাহলে টি এর ভ্যালুটা হচ্ছে 20, তাহলে 2টি মানে হচ্ছিল টোটাল কত হচ্ছে 40। দ্যাট মিনস এই পুলিটার উপর একটা স্ট্রিংয়ে হচ্ছিল 20 নিউটন, আরেকটা স্ট্রিংয়ে হচ্ছে 20 নিউটন, আর নিচের দিকে এই জায়গাতে তুমি একটা কী লাগিয়ে দিয়েছো, মাস লাগিয়ে দিয়েছো। তাহলে মাসটার ওয়েট কত হচ্ছে 20 নিউটন। তাহলে দেখো এই পুলিটার উপর টোটাল আপওয়ার্ড ফোর্স কত অ্যাপ্লাই হচ্ছে, টোটাল আপওয়ার্ড ফোর্স অ্যাপ্লাই হচ্ছে 40 নিউটন, আর ডাউনওয়ার্ড ওয়েট কত কাজ করছে 20 নিউটন। তাহলে ডেফিনেটলি এই 2 কেজি মাসটা কোন দিকে উঠতে শুরু করবে, উপরের দিকে উঠতে শুরু করবে। তাহলে যদি উপরের দিকে ওঠে তাহলে আমি বলতে পারি এটা বড় ফোর্স। তাহলে একটা ফর্মুলা আমরা পড়েছিলাম, বড় ফোর্স দ্যাট মিন্স 40 মাইনাস ছোটো ফোর্স কোনটা 20। তাহলে বড় ফোর্স মাইনাস ছোটো ফোর্স ইজ ইকুয়াল টু হচ্ছে নেট ফোর্স বের করার নিয়ম হচ্ছে MA। তাহলে আমরা 2 কেজি মাসটা নিয়ে ডিসকাস করছি। তাহলে 2 ইন্টু 2 কেজি মাসটা কত অ্যাসিলারেশনে, আপওয়ার্ড ডিরেকশনে যাচ্ছে এ অ্যাসিলারেশন, তাহলে চট করে লিখে ফেলো এ। তাহলে 40 মাইনাস 20 মিনস 20 ডিভাইডেড বাই 2 করলে আসবে 10। দ্যাট মিনস আমার আনসারটা হয়ে যাচ্ছে 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার। তার মানে বি নাম্বারটা হচ্ছিল কারেক্ট অপশন। তাহলে নিউমেরিক্যালস দেখে বুঝতে হবে আমায় কী করতে হবে, বাড়িতে সবাই প্র্যাকটিস করবে কিন্তু। তাহলে চলো আমরা এবার কোশ্চেন নাম্বার 7টা দেখি কি বললো। চলো তাহলে কোশ্চেন নাম্বার 7টা স্টার্ট করা যাক। কি বলেছে দেখো, ইন অ্যান এলিভেটর is shown in the figure is moving upwards with constant acceleration 1 meter per second square. The tension in the string connected to block A of mass 6 kg would be. আচ্ছা, আমরা মোশন অফ এ ম্যান ইন এ লিফট মেবি পড়েছিলাম, হ্যাঁ পড়েছিলাম আমার মনে পড়েছে, আমার থিওরিতে দেওয়া আছে। মোশন অফ এ ম্যান ইন এ লিফটে আমরা পড়েছিলাম যে যখন কোনো মানুষ বা কোনো একটা বডি লিফটে থাকবে তখন আমরা মোশন কনসিডার করব লিফটের, আর ইকুয়েশনটা বানাবো হচ্ছে হলো লিফটের ভেতরে থাকা মানুষটার বা অবজেক্টটার। তাহলে এখানে কোশ্চেনটাতে কী বলেছে দেখো, ইফ দ্য ইলেভেটর ইজ শোন ইন দ্য ফিগার ইজ মুভিং আপওয়ার্ড, তার মানে ইলেভেটরটা কোন দিকে মুভ করছে, উপরের দিকে। তাহলে ইলেভেটরের ভেতরে থাকা ব্লক বা মানুষটাও কোন দিকে মুভ করবে, উপরের দিকে মুভ করবে ডেফিনেটলি। তাহলে আমরা মোশন কনসিডার করছি কার, লিফটের বা ইলেভেটরের, কিন্তু ইকুয়েশন বানাবো কার, ইকুয়েশন বানাবো হচ্ছে হলো লিফটের ভেতরে থাকা বডিটার। তাহলে ভালো করে দেখো, লিফটের ভেতরে থাকা বডিটা লিফটের সিলিং থেকে একটা রূপ দিয়ে ঝুলে আছে, ঠিক আছে। যেহেতু স্ট্রিং লাগানো আছে তাহলে সেটাতে একটা টান পড়বে যেটাকে আমরা বলবো টেনশন, আর বডিটার ওয়েট কোন দিকে কাজ করবে, ওয়েট কাজ করবে নিচের দিকে, যেটাকে আমরা লিখছি mg। তাহলে মোশন কনসিডার করব ইলেভেটরের, আর ইকুয়েশন বানাবো হচ্ছে লিফটের বা ইলেভেটরের ভেতরে থাকা মানুষের বা অবজেক্টের। তাহলে ক্লিয়ারলি দেখতে পাচ্ছি যে লিফট যদি উপরে যায় তাহলে লিফটের ভেতরে থাকা ব্লকটা বা মানুষটাও কোন দিকে যাবে, উপরে যাবে। তাহলে এটাকে আমরা বড় ফোর্স বলতে পারি, এটাকে ছোট ফোর্স বলতে পারি। তাহলে সিম্পল ইকুয়েশন বানাও, 2 লাইনে অঙ্ক হয়ে যাবে। তাহলে বড় ফোর্স মাইনাস ছোট ফোর্স ইজ ইকুয়াল টু হবে নেট ফোর্স বের করার ফর্মুলা হবে MA। তাহলে সিম্পল টার্মটা এসে যাবে, হয়ে যাবে প্লাস, লাগাও কমন M, তাহলে T ইজ ইকুয়াল টু হয়ে যাচ্ছে ক্যাপিটাল Mটা কমন লাগালে F প্লাস G। তাহলে ক্যাপিটাল M এর ভ্যালু কত বলে দিয়েছে, কোথায় 6 কেজি। তাহলে M এর ভ্যালু হচ্ছে 6 কেজি, এর ভ্যালুটা হচ্ছে হলো 1, G এর ভ্যালুটা হচ্ছে হলো 10। দ্যাট মিনস 6 ইন্টু 11 হয়ে গেল কত, 77 নাকি না, 66 নিউটন। তাহলে 6 ইন্টু 11 66 নিউটন। তাহলে এখানে আমার কারেক্ট অপশান হবে বি নাম্বার, একদমই সোজা অঙ্ক, এটা 1 মিনিটও লাগার কথা নয় কিন্তু। তাহলে এখন আমরা নেক্সট একটা কোশ্চেন নিয়ে ডিসকাস করবো, যেটা হচ্ছে কোশ্চেন নাম্বার 8। চলো তাহলে দেখা যাক কি দিয়েছে কোশ্চেনটায়। তাহলে চলো দেখি আমাদের কোশ্চেন নাম্বার মেবি 8। কোশ্চেন নাম্বার 8-এ কী বললো দেখো, 2 weights W1 and W2 are suspended from the ends of light string passing over a smooth fixed pulley. If the pulley is pulled up and acceleration G, the tension in the string will be.
তাহলে টু ওয়েটস W1 and W2 are suspended from the ends of a light string. তার মানে two wires W1 and W2 suspended from the ends of light string passing over a smooth fixed pulley. তাহলে এটা হচ্ছিল স্মুথ ফিক্সড পুলি, আর এই সাইডে লাগানো আছে W1 আর একটা সাইডে লাগানো আছে W2. W1 W2. Two weights W1 and W2 are suspended from the ends of light string passing over smooth fixed pulley. Stop if the pulley is pulled up and acceleration G. তাহলে if the pulley is pulled up, পুলিটাকে তুমি কোন দিকে পুল করছো? উপরের দিকে পুল করছো। কত অ্যাসিলারেশনে? G অ্যাসিলারেশনে। Stop, the tension in the string will be. স্ট্রিংয়ে কত টেনশন পড়বে। তাহলে এই নিউমেরিক্যালটা তোমরা বাড়িতে ট্রাই করো, দেন কমেন্ট সেকশনে আমায় জানাবে যে এটার আনসার কত হচ্ছে। তাহলে এটা তোমাদের হোমওয়ার্ক রইল, দেখি কে কে সলভ করতে পারো। ঠিক আছে, দেন আমরা কোশ্চেন নাম্বার 9টা নিয়ে এখন ডিসকাস করছি। যদি না পারো তাহলে আমি কারেক্ট ডিসকাস করে দেবো পরে। এখন একবার বাড়িতে এটা ট্রাই করো, ঠিক আছে? তাহলে প্র্যাকটিস হয়ে যাবে যে কতটুকু বুঝলে নিজেকে একটু চেকও করে নিতে পারবে। তাহলে চলো এখন কোশ্চেন নাম্বার 9 নিয়ে ডিসকাস করি।